ঠিক আছে, ঠিক আছে। সমস্যা নেই, পেয়ে গেছে, পেয়ে গেছে। সরে, সরে, সরে। নমস্কার, আমি সুজয় প্রসাদ চ্যাটার্জি। আমি কলকাতায় রয়েছি। আমার ভালো লাগছে সাহাদ ভাইয়ের সঙ্গে আড্ডা মারতে। আচ্ছা, আমিও আহ, দাদাকে নমস্কার জানাই। দাদা, অসংখ্য নমস্কার। ধন্যবাদ। আপনি আমাদের আমাদের এই এই ছোট্ট একটা আহ, আড্ডাতে আপনি যুক্ত হয়েছেন, এবং বাংলাদেশি যত ভক্ত আছে আপনার, এবং কবিতা প্রেমী যারা আছেন আপনাকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন। বাহ, এবং আমি সেটা নিজেও আমার আপনাকে অনেক শ্রদ্ধা করি এবং খুব ভালোবাসি। সেটা আমার সৌভাগ্য যে আমি আমার বাংলাদেশের ভাই বোনদের কাছ থেকে এই ভালোবাসা পাই। আসলে বাংলাদেশের সঙ্গে আমার আহ, সংযোগটা খুব নিবিড়, কারণ আমার আহ, বাবা, মানে আমার ঠাকুমা আহ, বরিশালের মানুষ, জি, এবং জি। বরিশাল ফরিদপুরে বড় হয়েছেন। আর আমার ঠাকুমা এখন জীবিত নেই, তবে ঠাকুমার কাছ থেকে বরিশাল ফরিদপুরের গল্প শুনেছি অনেক। আর আমি নিজে দুবার ঢাকায় গেছি। একবার জাতীয় নাট্যশালায় নাটকে অভিনয় করতে, আহ, আচ্ছা, ডলি বসুর নাটক আত্মীয় স্বজন। আচ্ছা। আর জি, জি। একবারে ফ্যাশন শোতে কবিতা পড়তে গিয়েছিলাম, সেটা মনে আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। আজকে এই প্রোগ্রামে আপনাকে আমরা আহ, পাঁচটা প্রশ্ন জিজ্ঞেস করব, নিশ্চয়ই, এবং এটা খুব নিশ্চয়ই। ধারাবাহিকতা ভাবেই। এবং তার মাঝে আচ্ছা, আপনি আপনার পছন্দের কিছু কবিতা, এবং তার নিশ্চয়ই। মাঝে আমি এতটুকু জানি যে আপনি অনেক মানে সঙ্গীত খুব ভালো পারেন। ছোটকাল থেকে আপনি সঙ্গীত শিখেছেন অনেক। আপনার গলাও আমি বেশ। আমি স্নান করবার সময় গান করি, আচ্ছা, আচ্ছা, সুন্দর। এটা সুন্দর। আপনি ওই 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 জিনিসটা ভিতরে এনে আপনি যদি তবুও গান, যে যদি মনে আচ্ছা, করেন যে ঠিক এটা আছে। আমি ওর ভিতরেই আছি, আমি স্নানে আছি, আচ্ছা, বেশ। তবু আপনি আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। বেশ, চেষ্টা করব। আহ, জি, আর আমার এই যে প্রথম প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে, হ্যাঁ, সেটা আমার খুব বলুন। মানে খুব জাগে ভিতরে, যে এই প্রশ্নটা হুম, আমার হুম। খুব করতে মনে চায়। সেটা হলো যে আপনি তো শুনেছি যে বিলেতে চাকরি করতেন। তো বিলেতে? না, আমি চাকরি, বিলেতে চাকরি করিনি কখনো। আমি আমি দেশেই চাকরি করতাম। আচ্ছা, আচ্ছা, তাহলে তাহলে এটা আমার ভুল ধারণা ছিল, এটা আমি হ্যাঁ, পেয়ে বিলেতে গেলাম। আমি চাকরি করিনি কখনো, না। তাহলে আমি যদি অন্য প্রসঙ্গে যাই, সেটা হলো যে আপনার এই অভিনয় জগতে শুরুটা কিভাবে হয়েছিল, মানে প্রথমে একেবারে শুরুতে। অভিনয় জগতে জগতে শুরুটা মানে যদি সিনেমার অভিনয় বলেন, তাহলে আমার হাতে খড়ি শেখর দাসের ছবি নেকলেসে। শেখর দা আচ্ছা, শেখর দার ছবির যে প্রডিউসার ছিলেন, সুজয় মুখার্জি, নেকলেস ছবির যে প্রডিউসার, তার সঙ্গে আমার দেখা হচ্ছে একটা জিমে। আমরা আচ্ছা। ট্রেডমিলে হাঁটছিলাম। তো সুজয় দা জি। আলাপ করে বললো যে তার নামও সুজয়, আমার নামও সুজয়, প্রডিউসার বাহ। ছবির আর কি। কিন্তু সুজয় দা বললেন যে আহ, আপনি অভিনয় করবেন, তুমি অভিনয় করবে আমার ছবিতে? আমি বললাম, হ্যাঁ, আমি তো থিয়েটার করেছি, না অভিনয় করার কি আছে, করতেই পারি। তো সেই আমার শেখর দার সঙ্গে আলাপ, একটা ছোট্ট রোল করেছিলাম, একটা ডাক্তারের রোল, নেকলেস ছবিতে, ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে। জি, 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 আমাদের দেখেছি। ভারতবর্ষে আমাদের ভারতবর্ষের বুকে যে কজন শক্তিশালী অভিনেতা এখন আছেন, তার মধ্যে ঋত্বিক তার মধ্যে উনি চক্রবর্তী একজন, অন্যতম। এবং অন্যতম। ঋত্বিকের সঙ্গে কাজ করাটা ওয়াজ অ্যাবসলিউটলি ডিলাইট, কারণ অনেক কিছু শিখেছি ওর কাছে। আর ওর সাথে আমার একটা বন্ধুতাও গড়ে ওঠে। খুব মজা করতো আমার সঙ্গে। আমাদের একটা ফেমাস ডায়লগ ছিল, ওই আহ, একটা নেকলেস খোয়া গেছে, তো নেকলেসটার দাম ওভার 1 লাখ। তো ঋত্বিক আর আমি দেখা হলে ঋত্বিক আমাকে বলতো ওভার 1 লাখ, ওভার 1 লাখ, ওভার 1 লাখ, এই জিনিসটা করতো। তো খুব মজা হতো ঋত্বিকের সঙ্গে কাজ করতে। তো এইভাবেই অভিনয় জগতে, মানে সিনেমার অভিনয় জগতে আসা। নাটকের আমার থিয়েটারে হাতে খড়ি ডলি বসুর নাটক মিসেস সোরিয়ানোতে। তারপরে এখন আচ্ছা, আমি আহ, সোহাগ সেনের অনসাম্বল গ্রুপে অভিনয় করি, ওর নাটক ছোট ছবিতে। সেটাই আচ্ছা, লকডাউনের আগেও দীর্ঘদিন অভিনয় হয়েছে। 1 বছর হয়ে গেছে নাটকটার অভিনয় হচ্ছে। আমাদের কলকাতাতে একাডেমি, রবীন্দ্র সদন, অনেক জায়গাতেই নাটকটা হয়েছে। আমি সোহাগ সেনের আচ্ছা। আহ নির্দেশনায় কাজ করি।
এখনো বাংলা থিয়েটারে। মানে উনি সে অর্থে আমাকে বাংলা থিয়েটারে আবার ফিরিয়ে আনলেন ডলি জি। বসুর পর। আর এর মাঝখানে সুদীপা বসুর নির্দেশনায় আহ জলজান্ত না, লজ্জাতীর্থ নাটকে অভিনয় করেছি। আর আমার নিজের লেখা একটা সোলো নাটক আছে, হ্যাপি বার্থডে, যেটা বিদেশে অভিনীত হয়েছিল টরন্টোতে একটা থিয়েটারে। তার নাম বাডিজ ইন ব্যাড টাইমস থিয়েটার। সেখানে টরন্টোতে অভিনয় করার পর আমি কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসে নান্দিকার আয়োজিত জাতীয় নাট্যমেলায় এই নাটকের প্রথম প্রদর্শন হয়। এবং তার মাঝামাঝি পদাতিক থিয়েটারে, পদাতিক বলে একটা ব্ল্যাক বক্স স্টুডিও থিয়েটার আমাদের কলকাতায় আছে। এটা বিখ্যাত পদাতিক নাট্যগোষ্ঠীর একটি মঞ্চ। অন্তরঙ্গ নাট মঞ্চ বলা যেতে পারে, অন্তরঙ্গ নাট্য মঞ্চ বলা যেতে পারে, বিকজ it's like a studio theater. It's not an open space. It's আচ্ছা। very closed and একটা এক্সপেরিমেন্টাল স্পেস বলতে পারেন। এর শুরুটা যার হাতে, তিনি আহ ভারতীয় থিয়েটারের একজন স্তম্ভ যার নাম শ্যামানঞ্জলান, তার আচ্ছা। হাতে। তো ওই পদাতিকে আমি দীর্ঘদিন এই সোলো নাটক হ্যাপি বার্থডে অভিনয় করেছি। এই হলো আমার মঞ্চের অভিনয়ের দিক। আর সিনেমায় তো নেকলেস করার পর শেখর দাসের আরেকটা ছবি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস যোগাযোগ অবলম্বনে যোগাযোগ অভিনয় করেছি। অনিকেত চট্টোপাধ্যায়ের মহাপুরুষ ও কাপুরুষে অভিনয় করেছি। জি। আর তারপরে তো সেই বিখ্যাত ছবি বেলা শেষে, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, সেও এক ইতিহাস। সে তো আমি শুনেছি আমাদের আহ, আহ, বাংলাদেশের খুব বিখ্যাত অভিনেতা, আমি বারবার ওর নাম ভুলে যাই, ফিরদৌস। ফিরদৌসের নাকি করার কথা ছিল সেই এরপর। চরিত্রটা। হ্যাঁ, আচ্ছা ফেরদাসকে আমি আচ্ছা। চিনি কারণ ঋতু, মানে ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋতু তো আমার খুব পুরনো বন্ধু। তো ঋতুর বাড়িতেই ফেরদাউসের সঙ্গে আমার অনেকবার আলাপ হয়েছে। আমি শুনেছিলাম এই রোলটা ফেরদাউসের করার কথা নাকি ছিল। তো কোনো কারণে ফেরদৌস করতে পারেনি। তারপরে মানে সেটা আমাকে তখন বলা হয়নি, আমি পরে জানতে পেরেছিলাম। তো আচ্ছা। আম, তারপর আমাকে এই রোলটা অফার করা হয়। আমি আহ কুখ্যাত বিখ্যাত যাই হই না কেন, সিনেমা এই রোলটা করে হয়ে গেলাম আর কি। আহ যেটা মজার ব্যাপার, এই এই ছবিতে আহ, আমার যে অকুপেশন বা আমার প্রফেশন দেখানো হচ্ছে, আমি একজন এসরাজ প্লেয়ার, মানে এসরাজ বাজাই। কিন্তু আমি তো প্রকৃত অর্থে এসরাজ বাজাতে জানি না। এবার মাঝে মাঝে আমার কাছে ফেসবুক ইনবক্সে এরকম মেসেজেস আসে, আচ্ছা আপনি আমাদের একটু এসরাজ শেখাতে পারেন। আচ্ছা আমি কি করে এসরাজ শেখাবো শাহাদ ভাই, আমি তো এসরাজ বাজাতেই জানি না। তো সেই বেলা বেলা শেষে তো অভিনয় করেছি। তারপর আহ অ্যামাজন প্রাইমে ছবিটা আছে, রিলিজ করেছিল 2 বছর আগে, জুলাই মাসে, বিদায় ব্যোমকেশ। এই ছবির ডিরেক্টর দেবালয় ভট্টাচার্য। এই ছবিতে অভিনয় করেছি। ইনফ্যাক্ট যারা ছবিতে দেখেছে তারা জানে যে ছবিতে আমার চরিত্রটা একটা চমক ছিল। কারণ আমাকে কোনো কোনো ছবিতে খলনায়ক হিসেবে দেখানো যায়, সেটা বোধহয় বাংলা ছবিতে কেউ ভাবেনি। সেটা দেবালয় একমাত্র ভেবেছিল। আমি ছবিতে এটি খল চরিত্রে অভিনয় করি। শাহজাহান রিজেন্সিতে অভিনয় করেছি, সৃজিত মুখার্জি, শাহজাহান রিজেন্সি। সৃজিত আমার আহ, স্কুলের বন্ধু, এবং আমরা একসঙ্গে 11-12 সাউথ পয়েন্ট হাই স্কুলে পড়েছি কলকাতায়। আহ, তো সৃজিতের সঙ্গে আমার একটা আহ, ওই সময় সৃজিত আমাকে এই ক্যারেক্টারটা অফার করে শাহজাহান রিজেন্সি, যেটা শঙ্করের বিখ্যাত উপন্যাস চৌরঙ্গীর আহ, অবলম্বনে, চৌরঙ্গী উপন্যাস অবলম্বনে। আহ নাটাহরি, যে হোটেলের ওই হোটেল আর কি, শাহজাহান রিজেন্সি হোটেল, সেই শাহজাহান হ্যাঁ। হোটেলের যে এক্সিকিউটিভ হাউসকিপার ছিল, যে চরিত্রটা বাংলা ছবিতে বিখ্যাত করে গেছেন, মানে বিখ্যাত শুধু না, অবিস্মরণীয় করে গেছেন ভানু বন্দ্যোপাধ্যায়। আহ, ডেফিনেটলি। আমাকে ওই চরিত্রে, তবে সৃজিতের শাহজাহান রিজেন্সি ওয়াজ কাইন্ড অফ রিইনভেন্টিং, মানে নতুন ভাবে শঙ্করের উপন্যাসকে দেখা আর কি। তাই শাহজাহান রিজেন্সি চরিত্রটা করতে গিয়েও আমার খুব আনন্দ হয়েছে আর কি। আমি খুবই কৃতজ্ঞ আমার পরিচালকদের কাছে। আর এরপরে একটা ছবি আসছে, যেটা তো লকডাউনের জন্য রিলিজ, মানে এই মাসে রিলিজ করার কথা ছিল, বেলা বেলা শুরু, যেটা শিবপ্রসাদ নন্দিতা রায়ের নতুন ছবি আর কি। তো সেটা আর হলো না। আমি মাঝখানে 1 বছর আহ বাংলা টেলিভিশনে, জি বাংলায় ত্রিনয়নী ধারাবাহিকে অভিনয় করেছি। মানে আপনারা যেটাকে নাটক বলেন আর কি, ত্রিনয়নী নাটকে অভিনয় করেছি। সেখানেও একটা আহ, খল চরিত্র, ভিলেন। বাংলাদেশের অনেক ভাই বোনরা আমাকে গালি দিয়েছেন, আদর দিয়েছেন,
সম্মান না দিয়েছেন না না, এই চরিত্রটা। এইভাবে এইভাবে বলবেন না, এইভাবে বলবেন না। আসলে এক একজন মানুষের এক একটা এক এক না, রকম চিন্তা গালি ভাবনা। দিয়েছেন, গালি দিয়েছেন তার দুটো কারণ আছে। গালাগাল দিয়েছেন আচ্ছা। দুটো কারণে। একটা, প্রথম কারণটা খুব সঙ্গত কারণ, মানে আমার অভিনয়টা বোধহয় এতটাই ভালো হয়েছিল যে তারা সহ্য করতে পারতেন না আমার কুটিলতা। মানে আহ, আমাকে তো এরকম শুনতে, রাস্তাঘাটে শুনতেই হয়েছে, আপনার কি আর কোনো কাজ নেই সংসারে অশান্তি লাগানো ছাড়া, এই শুনতে হয়েছে। আবার বাংলাদেশের আহ, একজন হিউম্যান রাইটস লয়ার, মানবাধিকার নিয়ে কাজ করেন এমন একজন উকিল, আমার সঙ্গে একটা বিয়েতে দেখা হয়েছিল, তিনি আমাকে বললেন যে আমরা কিন্তু নাটকটা দেখি আপনার জন্যই, এর থেকে বড় সম্মান বাহ, আর কি হতে পারে। বাহ। আর যে দ্বিতীয় কারণে আমাকে গালিগালাজটা খেতে হয়েছে সেটা মোস্টলি ওই ট্রোলিং যা হয়ে থাকে সেটা নিয়ে এই ফোরামে আলোচনা না করার, মানে করার প্রয়োজন মনে করি না আর কি। হ্যাঁ। হ্যাঁ, না তা তো অবশ্যই, আমি এরকম হ্যাঁ, প্রশ্ন আপনাকে করি। না না, আচ্ছা। আমি বলছি আপনাকে আর কি। হ্যাঁ। হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা, যাই হোক, আমি মানে বেসিক্যালি বলতে চাচ্ছি যে আপনি যতটুকু শুনেছি সঙ্গীত ছোটকাল থেকেই করতেন, ছোটকাল থেকে হ্যাঁ, সঙ্গীতের প্রতি আপনার গান এরকম শিখতাম এরকম, হ্যাঁ। এরকম চর্চা করেছেন অনেক। তো চর্চা টর্চা কিছুই করিনি জানেন, আমি না সঙ্গীত কখনো চর্চাই করিনি। আমি ক্লাস 12 অব্দি গান শিখে ছেড়ে দিয়েছিলাম। একটা ভীষণ অভিমান হয়েছিল কোনো একটা কারণে, সেটা বলছি না কি কারণ, কিন্তু অভিমান হলে একদিন গান ছেড়ে দিলাম করা, মানে বললাম গান একেবারে যে বাজনা। কিছুই বলবেন না, একেবারে যে কিছুই না, বলবেন না তা তা কিন্তু। বলছি না, আসলে অভিমান হয়েছিল আসলে, মানে যা স্টুডেন্টদের হয় আর অনেক কি, বাড়ির কৌতূহল তখন থাকে, এই পড়াশোনা। কৌতূহলটা আপনাকে একটু বলতেই হবে। না, তখন পড়াশোনার একটা চাপ ছিল, মূলত পড়াশোনার চাপ। আর মানে কি বলবো, বাড়িতে কেউ বোধহয় গানে আমার ভবিষ্যৎ দেখতে পাইনি, আমি সত্যি বোধহয় খারাপ গাইতাম, তাই সেটা তাই তো সেটা তো আমি শুনি। আমার গানের আমার গানের যিনি গুরু ছিলেন প্রমিত সেন, তিনিও বোধহয় আমার মধ্যে কোনো ভবিষ্যৎ দেখতে পাননি, তাই আহ খুব একটা কিছু করে উঠতে পেরেছি বলে মনে হয় না। তবে হ্যাঁ, পরের দিকে আমি আহ শাহাদ ভাই নিশ্চয়ই বলবো একটা কথা, কয়েকজনের কাছে গান শিখে আমি আহ মানে সত্যি উপকৃত হয়েছি। যেমন শ্রীমতী লিপিকা ঘোষ, লিপিকা আচ্ছা। কাকিমা আমার, বা লিপিকা আপা আপনাদের ভাষায় আমি যদি বলি, লিপিকা আপা আমাকে সন্তান স্নেহ করতেন। উনি মারা গেছেন কয়েক বছর হলো। ওর ওর কন্যা সুছন্দা ঘোষ, উনি হচ্ছেন রবীন্দ্রসঙ্গীত জগতের বেশ নামকরা একজন শিল্পী এখানে, সুছন্দাদির মা। তো সুছন্দাদি আমাকে বাড়িতে পলিটিক্যাল সায়েন্স পড়াতে আসতো, সেই সূত্রে ওদের সঙ্গে আমার একটা আলাপ। তো আচ্ছা। লিপিকা কাকিমা একদিন ওর বাড়িতে, আমি তো খুব খেতে ভালোবাসতাম, এখন বয়স বেড়েছে তাই অ্যাপেটাইটটা কমে গেছে বোধহয়, তাই ওর বাড়িতে গিয়ে একদিন আমাকে রাত্রের খাবার খেতে নিমন্ত্রণ জানিয়েছেন, আমি গেছি। বলে, "এই তুমি তো গান শিখতে, একটা গান শোনাও তো।" আমি গান শোনালাম। তো তখন আমাকে বললো যে বাহ, তো আমার কাছে, আমি তখন বলি যে আমাকে একটু শেখাবে, তাহলে আমি তোমার কাছে একটু শিখবো এসে। ওই দীপিকা কাকিমার কাছে একটু গান শেখা। তারপরে ওই কাজের প্রয়োজনে কখনো কখনো শ্রাবণী সেনের কাছে গিয়ে গান শিখেছি দু একবার। আসলে শ্রাবণী আমার খুব বন্ধু, তাই মানে ওর সঙ্গে আমার ঠাট্টাই আর কি, গপ্প আড্ডা বেশি হয় গান বাজনার আচ্ছা। চেয়েও। কিন্তু আমরা অনেক আচ্ছা। ইন্টারেস্টিং প্রোগ্রাম করেছি, প্রজেক্ট নিয়ে কাজ করেছি, এইসব মানে নানান কাজ করেছি আর কি। এই হচ্ছে তাহলে গানের এই ইতিহাস। গানের কথায়, যেহেতু গানের ইতিহাসটা আমরা ছোট্ট আকারে সংক্ষেপে শেষ করলাম, তাহলে হ্যাঁ। ছোট্ট করে একটু দুই তিন লাইন যদি আমি কিন্তু ছিলাম না এখানে। দাদা বিশ্বাস করে আমি এখানে ছিলাম না, আমি কিন্তু চলে গেছিলাম একেবারে আপনার কাছে। এইসব আপনাদের সত্যি উদারতা, আপনারা আমার গান এভাবে ভালোবাসেন, কি করে যে ভালোবাসেন আমি তো মানে সেভাবে চর্চাও করি না। যাই হোক, ঠিক আছে, ভালোবাসা দিয়েছেন, এই উদারতা দরকার হয় ভালোবাসতে গেলে, সেটা আপনাদের বাংলাদেশের মানুষদের অপার। আমি বাংলাদেশের মানুষদের ভীষণ সম্মান করি, ওদের ভাষা জ্ঞান, ভাষার প্রতি, সংস্কৃতির প্রতি যে সম্মান, তার আহ সেটা অতুলনীয়, অতুলনীয়, ভাবাই যায় না। আমি আমি ছোট্ট করে আমার খুব আফসোস জানেন তো সাদ ভাই, আমার একটা ব্যাপারে ভীষণ আফসোস। আফসোসটা আমি এখানেই বলি, আমি বাংলাদেশে কখনো অনুষ্ঠান করতে যেতে পারিনি, ঢাকায়, এখনো অব্দি। আমার বড় ইচ্ছে, আমি তো আহ, কখনো যেতে পারিনি এখনো অব্দি, একটু আমরা কবিতা কখনো পড়তেও যেতে পারিনি। কখনো মনে চায় না যে আমি বাংলাদেশে বই মেলাতে আসতে চাই, হ্যাঁ, বই মেলাতে কিন্তু গিয়ে আমি হ্যাঁ সবার সাথে। নিশ্চয়ই, আমাকে তো আমন্ত্রণ জানালে নিশ্চয়ই যাবো, যেতে চাই তো। আমি কখনো যাইনি, মানে আমি কখনো বাংলাদেশে পারফর্ম করিনি, সে অর্থে নাটক করেছি, বাট যেটা আমার ফর্টে,
কবিতা পড়া, গদ্য পাঠ, গল্প পাঠ, তার সঙ্গে একটু গান করলাম। তো এই জিনিসটা আমি কখনো ঢাকায় বা চিটাগং বা কোনো শহরেই করিনি ঢাকায়, মানে বাংলাদেশে। ছোট্ট করে আমি একটু বলে রাখি যে সেটা হলো যে এই কবিতা বা কবির এই সব সাহিত্য এর মধ্যে আমি এই জিনিসটাকে খুব ভালোবাসি। তার কারণ হলো ছোট করে বলি, আমার বাবা 70 দশকে কবি ছিলেন। আচ্ছা, আহ, আচ্ছা, উনি অনেক কবিতা লিখেছেন এবং সেটা বাংলা একাডেমি থেকে আমরা নিয়ে সেটাকে, উনি মারা যাওয়ার পর, উনি মারা গেছেন 2008 সালে। আচ্ছা, তো পরে ওনার বাংলা একাডেমিতে গিয়ে আমি আমার চাচা, আমরা মিলে সবাই কবিতাগুলোকে কালেক্ট করে তারপরে আমরা ওই বাংলা বইমেলাতে আমরা ছাপিয়েছি। তো আচ্ছা। তো ওনার কবিতা এবং কবি, ওনার ওনার সন্তান হিসেবে আমার আমি হুম। জানি না অতটুকু, আমি কিছুই পাইনি তার কাছ থেকে, যেহেতু তখন আচ্ছা। আমার বয়সও আহামরি তেমন ছিল না, বা ওই জিনিসটাকে বোঝার মতো যে একটা প্র্যাকটিস করলেই তো, হুম। প্র্যাকটিস করলেই তো আসবে জিনিসটা ভিতর থেকে। ওরকম প্র্যাকটিসও আমার করা হয়নি। তো সেক্ষেত্রে আমি এতটুকু বলতে পারি যে আমার বাবার কবিতাগুলো ভিতরে আমি অন্যরকম কিছু খুঁজে পাই। আচ্ছা। সেখান থেকে উনি উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বাংলা বিভাগে। হুম। তো বাহ। সেখান থেকে আমার ওনার কবিতা। এই সাহিত্য, জি, আমার আমার ছোট চাচা, আমার ছোট চাচা যিনি আছেন উনিও প্রবন্ধ লিখেন। আচ্ছা। আমার বাবার কাছ থেকেই তার এই, উনি মাঝে কলকাতাতেও গিয়েছেন আপনাদের বই মেলাতে, ওনার বই বাহ। ই হয়েছিল, ছাপা হয়েছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো যে কারণে একটা, বলা সেটা হলো যে আপনার কি একটা এই ফোন আসছে? একটা ফোন কেটে আসছে দিয়েছে বোধহয়। এটা আমার আচ্ছা, মনে হচ্ছে। ঠিক আছে, সরি। আচ্ছা। তো বেসিক্যালি এই জিনিসটা আমার ভিতরে চলে আসে, সাহিত্য, এই কবিতা, মানে এই জিনিসটা আসে, আপনাদের কি যে আমি কারণে আপনার প্রতি ভালো লাগাটা কিন্তু এই দিক থেকেই সবচেয়ে বেশি, যে অদ্ভুত আপনার ব্যাপার আপনার জানি তো জয় ভাই, আমার কিন্তু পড়াশোনা সাহিত্য নিয়ে নয়, আমার পড়াশোনা কিন্তু ইকোনমিক্স এবং ম্যানেজমেন্ট। জি জি জি, আমি এটা কলেজে আমি ইকোনমিক্স অনার্স আমি কলেজে ইকোনমিক্স অনার্স করেছি এবং পোস্ট গ্রাজুয়েশন করেছি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে। ইনফ্যাক্ট আই স্টিল টিচ ফর 4 months in a year। আমি 4 মাস বছরে পড়াই। আমি ক্যালকাটা মিডিয়া ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউটে মার্কেটিং কমিউনিকেশনের কোর্স পড়াই। আমি দীর্ঘদিন আচ্ছা অধ্যাপনা করেছি। আমি ইন্টারন্যাশনাল স্কুল অফ বিজনেস এন্ড মিডিয়া, আইআইপিএম, যেখান থেকে পাশ করেছি। ইকফা বিজনেস স্কুল। ইনফ্যাক্ট আমাদের যে বিখ্যাত নায়ক আবির চ্যাটার্জি, সে আমার ছাত্র ম্যানেজমেন্টে। আচ্ছা, আমরা হ্যাঁ। জানতাম না, জানতাম। দেখা হলে এখনো স্যার বলে প্রণাম বদমাইশি করে আর কি, প্রণাম করে স্যার বলে একটা কিরম করে আর কি। আম, আচ্ছা আচ্ছা, আমি কি জয় গোস্বামীর একটা কবিতা পড়ে শোনাবো? অবশ্যই অবশ্যই, আমরা তো শুনতেই চাচ্ছি, শুনতেই চাচ্ছি। জয় গোস্বামীর এই কবিতার নাম প্রাক্তন। মানে আমাদের জীবনে যারা প্রাক্তন হয়ে গেছেন, আমাদের প্রেমিক প্রেমিকারা, তাদের জন্য। ঠিক সময় অফিসে যায়, ঠিক মতো খায় সকালবেলা, টিফিন বাক্স সঙ্গে নাই কি, না ক্যান্টিনে টিফিন করে, জামা কাপড় কে কেচে দেয়, চা করে কে আগের মতো, দুগ্গার মা কটায় আসে, আমায় ভোরে উঠতে হতো, সেই শার্টটা পরে এখন, ক্যাটক্যাটে সেই নীল রংটা, নিজের তো সব ওই পছন্দ, আমি অলিভ দিয়েছিলাম। কোন রাস্তায় বাড়ি ফেরে, দোকান ঘরের বাঁ পাশ দিয়ে শিব মন্দির, জানলা থেকে দেখতে পেতাম রিক্সা থামলো। অফিস থেকে বাড়িয়ে আসে, নাকি সোজা আড্ডাতে যায়, তাসের বন্ধু ছাই পাশেরও, বন্ধুরা সব আসে এখন। টেবিল ঢাকা মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো, গেলাস গড়ায় বোতল গড়ায়, টলতে টলতে শুতে যাচ্ছে। কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি, তখন তো আর হুঁশ থাকে না। রাত বিরেতে কে আর দেখবে? কেন, ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন। কোন মেয়েটা? সেই মেয়েটা, সে তো কবেই সরে গেছে। বেশ হয়েছে, উচিত শাস্তি। অত কাণ্ড সামলাবে কে? মেয়েটা যে গন্ডগোলের, প্রথম থেকেই বুঝেছিলাম। কে তাহলে সঙ্গে আছে? দাদা বৌদি, মা ভাই বোন, তিনকুলেতে কেউ ছিল না, একেবারে একলা এখন। কে তাহলে ভাত বেড়ে দেয়? কে ডেকে দেয় সকাল সকাল? রাত্রিরে কে দরজা খুলে?
ঝক্কি পোহায় হাজার রকম, কার বিছানায় ঘুমোয় তবে, কার গায়ে হাত তোলে এখন, কার গায়ে হাত তোলে এখন। বাহ, বাহ, সুন্দর সুন্দর, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। জানেন, আমার বাংলাদেশি কবিদের কবিতাও পড়তে খুব ভালো লাগে। আমার কাছে এই মুহূর্তে মাসুদ আক্তারের কবিতা নেই। মাসুদ আক্তারের একটা খুব বিখ্যাত কবিতা আমার কাছে ছিল, আবার কখনো সুযোগ হলে শোনাবো। আনফর্চুনেটলি আমার মনে হয় না মাসুদ ভাইয়ের কবিতা এর মধ্যে আছে। তাও আমি আহ দেখছি আপনার কথা, আপনার প্রশ্নের উত্তর দিতে দিতেও শুনতে পারি, অসুবিধা নেই আপনার যদি কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে, আপনি একটু এই করেন। আর আরেকটা আমি বলতে চাই, সেটা হলো যে হ্যাঁ। আহ, উম, আরেকটা সেটা হলো যে আমি আচ্ছা, আমাদের দর্শক বন্ধুরা কেউ দেখছেন, তারা কি কোনো প্রশ্ন টশ্ন রাখছেন? হ্যাঁ, প্রশ্ন রাখছেন এবং তাদের প্রশ্ন আমি তুলে ধরবো। তার মধ্যে একজন আচ্ছা। তাকে বলেছেন যে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে লিখেছেন, শরীফা জামান, সুজয়দা কেমন আছো? আসলে ভালো শরীফা আছি জামানও শরীফা, আমি আসলে কারো দেখতে পাচ্ছি না। শরীফা নমস্কার, থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি। আপনি কেমন আছেন? শরীফা হচ্ছে আম, আমার সহধর্মিণী। উনি ও আপনাকে আচ্ছা, নমস্কার। নমস্কার। তাহলে তো আমার বৌদি, বৌদি বলে ডাকতে হবে। জি জি, আচ্ছা আচ্ছা। আর কি কারো কোনো এখন প্রশ্ন? আরেকজন আরেকজন বলেছেন যে আহ, আহ, কার গায়ে হাত তোলে এখন, এটা খুব ভালো লাগলো। আচ্ছা, আচ্ছা, এই ভালো কবিতাটার লাগলো। নাম প্রাক্তন। হ্যাঁ। জি, একটা জিনিস একটু বাংলাদেশের আমার বন্ধুদের জন্য জানিয়ে রাখি, আমি অনলাইন ক্লাসেস শুরু করেছি কবিতা শেখানোর। আজ থেকে সেই ফাইন। ক্লাসেস শুরু। আনফর্চুনেটলি এই মুহূর্তে আমাদের ক্লাসটা ফুল হয়ে গেছে, কিন্তু জি, আমি বাংলাদেশের বন্ধুদের জন্য আলাদা করে একটা ক্লাস শুরু করব খুব শিগগিরই। সেটা আমার সুন্দর। ফেসবুকে আমি অ্যানাউন্স করব, এবং শাহাদের সঙ্গে তো আমার যোগাযোগ থাকবেই, তুমিও জানিয়ে দিতে পারবে শাহাদ। আমি অবশ্যই জানিয়ে দেবো এবং এটাকে হ্যাঁ, একটা ভিডিও করে আমি জানিয়ে দেবো আপনার নিশ্চয়ই। ফেসবুক। আর এই আরেকটা তো কথা হচ্ছে আমার একটা হ্যাঁ, বলো বলো। হ্যাঁ। আরেকটা কথা হলো যে আমার একটা অনুরোধ থাকবে। হ্যাঁ, সেটা হলো যে আমার আমার বাবার একটা দুটা কবিতা আমি আপনাকে পাঠিয়ে দিব, সেটা পরে নিশ্চয়ই। আমি পাঠিয়ে দিব। নিশ্চয়ই, আমি আপনি খুব আপনি আমাকে একটু মানে ফেসবুকে আপনার আইডিতে আপনি একটু পড়ে শুনে আপলোড দিয়ে দেবেন, যাতে আমি খুব বেশ, উপকৃত হব। বেশ, খুব ভালো লাগবে আমার। নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই, নিশ্চয়ই। আমিও আহ আশা করি খুব ভালো লাগবে তার কবিতা। হ্যাঁ, কি বলছেন? আমিও আশা করি আমার বাবার কবিতা আপনার কাছে অনেক ভালো লাগবে, হ্যাঁ, আশা করি। নিশ্চয়ই, নিশ্চয়ই ভালো লাগবে। কবিদের এবার কবি। এবার আমরা আরেকটা কবিতা কি শুনতে পারি? হ্যাঁ। আহ, এটা, এই কবি কিছুদিন আগে মারা গেছেন, পিনাকি ঠাকুর, আমার খুব প্রিয় পিনাকিদা। মানে কি যে মিস করি ওনাকে। কিভাবে মানে মারা গেল কিভাবে? এনার নাম পিনাকি ঠাকুর। আর একটা কথা, আজ একটা খুব আহ, অদ্ভুত ঘটনা ঘটেছে কলকাতায়। অদ্ভুত মানে খুব, খুবই দুঃখের ঘটনা। থিয়েটার আচ্ছা, থিয়েটারের খুব নামকরা মানুষ উষা গাঙ্গুলি আজ মারা গেছেন ভোরবেলা। উষা গাঙ্গুলি বাংলাদেশে প্রচুর নাটকে, মানে নাটক করে গেছেন, মানে এই কলকাতা থেকে নাটক নিয়ে ঢাকায় অনেকবার পারফর্ম করেছেন। রঙ্গকর্মী ওনার গ্রুপের নাম। আমরা আচ্ছা, বিনম্র চিত্তে ওকে স্মরণ করছি। আমি জানি বাংলাদেশের অবশ্যই। ভাই বোনেরাও ওকে খুব ভালোবাসে, তাই ওর কথা বললাম। আর আজ সত্যজিৎ রায়েরও মৃত্যুদিন, আহ জি, স্বনামধন্য বিখ্যাত এটাই। জি পরিচালক। জি, পিনাকি ঠাকুরের একটা কবিতা পড়ছি। কবিতাটা আগে কখনো পড়া নেই, তাই কেমন পড়া হবে ঠিক জানি না। এই সমস্যা চেষ্টা নেই। করি আপনি আগে। আপনি শুরু করলেই হয়ে যাবে, আমি জানি। তোমার কবিতার নাম টিউটার। তোমার ইংরেজি ফেল কান্নাটাকে বৃষ্টির উপমা দেবার আগেই দেখি আকাশ ইস্পাত রং, নীল তরুশ্রেণী হাত নাড়ছে দূরে দূরে, শালিক বালিকা চোখ ফুটে মাকে চায়, দৈতের আহ্বান বোঝে না, দেয়ালে বাঁধানো কার আলতা পরা শুভলক্ষ্মী পা? তোমার দিদিমা, তার ফটো নেই? সুন্দরী ছিলেন, সংবাদে ফিমেল হাওয়া, ললিতা, সোনিয়া, মমতার। যাক,
বাজে কথা নয়। ত্রিকোণমিতির খাতা কই? তোমার গানের দিদি এই চিঠি দিলেন আমাকে। আচ্ছা, পরের বর্ষায় যদি চাকরি পেয়ে যাই, ধরো কোনো দূরের স্টেশনে, তুমি নিজে চিঠি লিখো, হোক না বানান ভুল। আরে আমি কি বাংলার স্যার, ব্যাকরণ শুদ্ধ করে দেব? কি মিষ্টি লেখা, খুব মিষ্টি। মিষ্টি, খুবই মিষ্টি, খুবই মিষ্টি। পিনাকিদার কথা মনে পড়লো আজকের। আহ উষাদি মারা গেছে, মনটাও খুব আহ বিমর্ষ হয়ে আছে। ভালো লাগছে না, কি যে হচ্ছে দেশটা, দেশ বিশ্ব জুড়ে যে রোগের প্রকোপ, তার মধ্যে মানুষের মৃত্যু, প্রিয়জনের মৃত্যু, একদমই ভালো লাগছে না সাহাদ ভাই আজ। মনটা খুব উতলা হয়ে আছে। যাই হোক, তার মধ্যে আপনার সঙ্গে আচ্ছা, একটু কথা বলে মনটা ভালো লাগছে। ধন্যবাদ, ধন্যবাদ, খুব ভালো লাগলো। আচ্ছা, বাক শিল্প কি করে শিখলেন? বাক শিল্পের প্রতি অনুরাগ কিভাবে সৃষ্টি হলো? একটা সত্যি কথা বলি, আমার বাক শিল্পে কোনো শিক্ষা নেই। আই ডিডন্ট গো টু অ্যান আচ্ছা, আর্ট স্কুল অর স্কুল অফ এলোকিউশন। আমি কখনো আবৃত্তি পাঠ কারো কাছে শিখিনি। আচ্ছা, যদি সঞ্চালনা বলতে হয়, তাহলে আমি একজনকে দেখে দেখে একটু অনুকরণ করার চেষ্টা করি। অনুকরণ করা কথাটা বললাম কারণ তার 1% যদি অনুকরণ করে বলতে পারি, মানে অনুকরণ মানে তাকে ইমিটেট করা শুধু নয়, তাকে অনুসরণ করাও। তার নাম রং করাও। চৈতালি দাস, চৈতালি দাশগুপ্ত। চৈতালি দাশগুপ্ত বাংলা দূরদর্শনের জননী, মেট্রিয়ার্ক অফ বেঙ্গলি টেলিভিশন। টেলিভিশনে অ্যানাউন্সমেন্ট সঞ্চালনা কিভাবে কথাবার্তার মতো আহ স্বচ্ছ সাবলীল করা যায় উনি শিখিয়েছেন। মান্যচলিত ভাষায় দর্শককে শ্রোতাকে সম্মান জানিয়ে কিভাবে নমস্কার বলতে হয় উনি এটা শিখিয়েছেন। শিখে। হ্যাঁ, এবং অবশ্যই তার সঙ্গে শাশ্বতী গো ঠাকুরতা ছিলেন। এরা দুজনেই বাংলা টেলিভিশনের আহ মানে কি বলবো, সে অর্থে স্তম্ভ, বাতি স্তম্ভ। কবিতা পড়া, কিভাবে কবিতা পড়া উচিত, শব্দের ব্যঞ্জনা কি হওয়া উচিত, এটা যদি কাউকে দেখে দেখে কিছুটা শিখতে পেরেছি। দুজনের কথা বলবো, একজনের নাম বিজয়লক্ষ্মী বর্মন, আরেকজনের নাম অপর্ণা সেন। দুজনের কবিতা পড়ার স্টাইলটা একদম ভিন্ন। বিজয়লক্ষ্মীদের একটা ঘরানা আছে, অপর্ণা সেনের কোনো ঘরানা নেই কবিতা পড়ায়। তাই দুজনের বোধটা আলাদা। আর ওই যে বোধের বৈপরীত্যটা, ওটা আমার কাছে ভীষণ আকর্ষণীয়, আমি ওটা শিখি। বিজয়লক্ষ্মীদের কাছে উচ্চারণ শিখেছি। একটা শব্দে, একটা শব্দ বা অক্ষর কিভাবে উচ্চারণ করতে হয় সেটা বিজয়লক্ষ্মীদি শিখিয়েছেন। কাজ করতে গিয়ে অনেক শিখেছি প্রণতি ঠাকুরের কাছে। প্রণতি ঠাকুরের কাছে আরেকটা জিনিসও শিখেছি, কবিতা নির্বাচন করা, কি কবিতা পড়বো, বলবো। কোথায় কি বাহ, কবিতা পড়বো সেটাকে একটু ভাবা। এগুলো ওর কাছ থেকে শিখছি, এগুলো কাজ করতে গিয়ে, ওদের সঙ্গে কাজ করতে গিয়ে শিখেছি। অনেক স্নেহ পেয়েছি এদের কাছ থেকে। আমার খুব প্রিয় আবৃত্তিকার রত্না মিত্র, আমি ওর কাজের এবং বলার খুব বড় ভক্ত। আহ এছাড়া আবৃত্তি জগতে, শ্রুতি জগতে জগন্নাথ বসু, উর্মিমালা বসু আমার খুব প্রিয়, শ্রুতি নাটকের এরা। দেবাশিস রায়চৌধুরী, অরুণিতা রায়চৌধুরী গল্প পাঠ করেন, এদের পড়া আমার খুব ভাল লাগে। সৌমিত্র মিত্র নাটকের মানুষ, কিন্তু বহুদিন আকাশবাণীতে অভিনয় করেছেন রেডিও নাটকে। সৌমিত্র মিত্র, সরি সৌমিত্র মিত্র না, সৌমিত্র বসু, সৌমিত্র মিত্র নয়, সৌমিত্র বসুর কথা বলছি। সৌমিত্র বসু, সমিতা বসু, এই দম্পতির কথা আলাদা করে বলতে হয়, ভীষণই ভালো লাগে আমার এদের বলা। ব্রততী দি একটা নতুন জিনিস, আহ মানে নতুন জিনিস সে অর্থে তো খানিক বটেই, আবহ কিভাবে ব্যবহার করতে হয় কবিতার ক্ষেত্রে সেটা শিখিয়েছেন। আহ আমি অবশ্য একটু অন্যভাবে আবহকে দেখি, তাই আমি আহ আবহর ব্যবহার খুব কম করি। আসলে কবিতায় যে নৈশব্দটা আছে, কাব্য ভাষায় যে নৈশব্দ আছে, যেরকম ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে, পশ্চিমী মার্গ সঙ্গীতে যে নৈশব্দের ব্যবহার, তো সেই নৈশব্দটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি সেই নৈশব্দটাকে আহ উম, আমার কবিতায় কিভাবে ব্যবহার করলাম সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এই হচ্ছে আমার শিক্ষার
এইভাবে আমি শিখি, প্রত্যেকদিনই শিখি, এখনো তো শেখা শেষ হয়নি, শিখছি তো প্রত্যেকদিন নতুন নতুন ভাবে শিখছি। আপনি যেভাবে কথা বলেন সেখানেও আমার কিছু শেখার আছে নিশ্চয়ই, মানে আমি এটা মনে করি, মানে প্রত্যেকের কাছে কিছু না কিছু শিখি। তা তো অবশ্যই। থিয়েটারে আমার তো কোনো হাতে করি নেই, থিয়েটারে আমি শিখেছি মূলত সুদীপা বসু এবং চন্দন সেনের কাছে, এই দুজনের কাছে আমার সে অর্থে নাটকে হাতে করি। আহ দিল্লিতে ব্যারি জনের ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি, বিদেশে টরন্টোতে কোল অ্যালভেস ইন্দ্রিট কাসপির থিয়েটার কোম্পানি লেমন ট্রি ক্রিয়েশনস এ কিছুটা কাজ করেছি। আমার যিনি ডিরেক্টর ছিলেন ওখানে, একজন চাইনিজ ডিরেক্টর জিন ওয়ং, তার কাছে অনেক কিছু শিখেছি, একটা আচ্ছা। একটা একটা সাবজেক্ট কি করে অ্যাপ্রোচ করতে হয়। স্বনামধন্য নাট্য বিশারদ এবং সমালোচক, লেখক, অধ্যাপক শ্রী আনন্দলাল, তার কাছে অনেক কিছু শিখেছি। আহ এইভাবে শিখে যাই সমানে। সঙ্গীতের ব্যাপারে একটা কথা বলি, সঙ্গীতের ব্যাপারে আমি তিনজনের কথা একটু বলবো যারা আমাকে অনুপ্রাণিত করেন, মানে যাদের গানটা আমার কাছে শুধু গান না, আমার কাছে একটা কমিউনিকেশন, মানে আচ্ছা। গানটা আমার কাছে শুধু গাইবার জন্য গান নয়, মানে আমোদ প্রমোদের শুধু একটা কি বলবো, শুধু আমোদ বা প্রমোদের জন্য গান নয়, আমার কাছে গান পৌঁছে দেওয়ার জন্য। আমার অসম্ভব প্রিয় প্রমিতা মল্লিক, উনি যেভাবে রবীন্দ্রনাথকে তার গানে নিয়ে আসেন। একদম। স্বাগতা লক্ষ্মী, স্বাগতা লক্ষ্মীর কথা বলবো। স্বাগতা লক্ষ্মীদি অসম্ভব, মানে আমি ওর ফ্যান যাকে বলে। আহ আমি এখনকার যারা গায় তার মধ্যে শ্রাবণী সেনের কথা বলবো, সাশা ঘোষালের কথা বলবো, ও টরন্টোয় বড় হয়েছে কিন্তু রবীন্দ্রনাথের গানকে আপন করে নিয়েছে, এবং আহ বাঙালিদের মধ্যে ওয়ান অফ দ্য ফিউ যে অপেরা গাইতে পারে, মিউজিক্যালে গান করে, লন্ডনে থাকে এখন। আমার পুরনোদের মধ্যে যারা প্রবীণ প্রজন্মেদের মধ্যে রবীন্দ্রনাথের গান যারা করেন তাদের মধ্যে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং নীলিমা সেন, এই দুই আমার খুবই প্রিয়। বাহ। এবার একটু আড্ডায় বোধ হয় ক্ষান্ত দিতে হবে, সময়টা একটু পেরিয়ে এসছে আস্তে আস্তে। হ্যাঁ, তাহলে অবশ্যই। ঠিক আছে। আমরা হ্যাঁ। আমরা আমরা আরেকটা গান শোনা যাক। অনেকজন গানের জন্য খুব করতেছে, আপনি একটা আরেকটা গান যদি আমাদের শোনাতেন। আহ গানের কথা যদি ভুল হয়, ভয় পেয়ে গেছি আমি, মানে সমস্যা নেই, এটা আহ, সমস্যা নেই। আচ্ছা। আহ মৌসুমী ভৌমিকের গাওয়া একটি গান করছি। মৌসুমী ভৌমিক আমাদের দেশে একজন সর্বজনবিদিত মানুষ, উনি ঢাকায়ও খুব বিখ্যাত। আম, আমি খুঁজছি, আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত, তবু তোমায় পাচ্ছি না। তুমি বলেছিলে সেদিন, সেই একলা দুপুরে, চলে এসো ফাঁক পেলে, এসো আমার বাড়িতে। তাই আজকের এই একলা দুপুরে কাজ টাজ সব ফেলে আমি এসেছি তোমার শহর প্রান্তে, গল্প করব বলে। হাতে ধরা আছে চিরকুট, তাতে তোমার ঠিকানা, এবিসি ব্লকের গোলক ধাঁধায় তোমায় পাচ্ছি না। সারি সারি সব বাড়ি, যেন সার বাঁধা সব সৈন্য, সব এক ধাঁচ সব এক রং, তুমি কোথায় ছিলে অনন্য। সারি সারি সব বাড়ি, যেন সার বাঁধা সব সৈন্য, সব এক ধাঁচ সব এক রং, তুমি কোথায় থাকো অনন্য। আমি খুঁজছি, আমি খুঁজছি তোমার ঠিকানা, এবিসি ব্লকের গোলক ধাঁধায় তোমায় পাচ্ছি না। বাহ, বাহ। একটা বড় গান, এইটুকু শোনালাম আর কি। থ্যাংক ইউ। খুব সুন্দর।
আর আমিও দেখতে পাচ্ছি যে আমাদের দর্শকও বেশ মজা পাচ্ছেন। আর আচ্ছা। আর যে সময়ও পেরিয়ে যাচ্ছে, আপনিও হ্যাঁ, যতটুকু আমি আজকে একটু দিয়েছেন বিদায় নিতে চাই। হ্যাঁ, কারণ হ্যাঁ, আমার আজকে এই থেকে ক্লাসেস শুরু হবে। অবশ্যই। আর এই দুর্যোগ সময়ে এই যে আমাদের করোনা, আহ, এই পৃথিবীতে, হ্যাঁ, এটার সম্বন্ধে আর একটা লাইন, আর হচ্ছে মানুষ কিভাবে বেঁচে থাকতে পারবে এই কবিতার মাঝে, কিভাবে ভালোবাসতে পারবে কবিতাকে, এই বলে আপনি আমাদেরকে। হ্যাঁ, সেটাই যদি করতে হয় তাহলে একটা কবিতা দিয়ে শেষ করি যার মধ্যে সব কথা বলা আছে। ফাইন, ফাইন, তা তো কথাই নেই। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতার নাম মানুষ যেভাবে কাঁদে। মানুষ যেভাবে কাঁদে তেমনি কি কাঁদে পশু পাখি? একা থাকি, বড় একা থাকি, ভিতরে ভিতরে একা, অরণ্যের মধ্যিখানে একা, ঘরে ও বাহিরে একা, দিনে রাতে সুখে ও দুঃখে, ছায়া নেই, মায়া নেই, ফুলের বাগানে নেই ফুল, ঝর্ণার মতন ঢাল, পিঠ জুড়ে আছে এলো চুল, মেঘের সম্ভার আছে, জল নেই, জলজ উৎসব, ধান নেই, টান নেই, আছে খড়, শুষ্ক সন্নিপাতে, পাতার, গাছের নিচে পদতলে ভাঙনের মতো, এই সব শূন্য আছে এই দেশ পরিপূর্ণ করে, তবু মানুষ বাঁচে, মৃত্যু আছে বলে বেঁচে থাকে, মৃত্যু তো জীবন নয়, ধারাবাহিকতা নয় কোনো, ভিড়ে বাঁচে, একলা বাঁচে, মানুষের সমভিব্যাহারে বাঁচে, বেঁচে থাকে, এই বাঁচতে হবে বলে থাকে বেঁচে। মানুষ যেভাবে কাঁদে তেমনি কি কাঁদে পশু পাখি? একা থাকি, তবু একা থাকি। ঠিক আছে। ধন্যবাদ সাদ ভাই, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমার নমস্কার জানবেন বাংলাদেশের যেসব শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা আমাদের লাইভে আজকের আমাদের সঙ্গে ছিলেন, তাদেরকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। খুব একটা দুঃসময় যাচ্ছে পৃথিবীর। আপনারা সকলে ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুরক্ষিত থাকবেন, অন্যদের সাহায্য করবেন। এখনই আমাদের অন্যদের সাহায্য করতে হবে, কারণ সারা বিশ্বকে বাঁচাতে হবে। আর প্রত্যেকে সুস্থ থাকবেন, নিশ্চয়ই এই দুঃসময় কেটে যাবে। আর আহ উম, সকলে মিলে আনন্দ করে থাকুন যতটা আনন্দ করা যায়। ধন্যবাদ, নমস্কার। আপনাকে ধন্যবাদ দাদা। নমস্কার। ভালো থাকবেন।